এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের গঠনের তিনটা ছোট ছোট বিষয় নিয়ে। সেটা কি কি? একটা হচ্ছে ক্যাশ মেমোরি, ভার্চুয়াল মেমোরি, আরটা হচ্ছে রেজিস্টার। তো আমরা আসলে জানবো যে ক্যাশ মেমোরি কি, কোথায় থাকে বা কি কাজ করে, ভার্চুয়াল মেমোরি বা কি, কোথায় থাকে বা কীভাবে কাজ করে, আর রেজিস্টারটাই বা কি। তো চলেন শুরু করা যাক। প্রথমে যদি আমরা দেখি, একটা কম্পিউটারের প্রধান অংশ দুইটা, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। আর এই হার্ডওয়্যারকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইনপুট ইউনিট, একটাকে আউটপুট ইউনিট, আর বাকি যেটা সেটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। তো আমরা এই ক্যাশ মেমোরিটা যেহেতু সিপিইউ এর ভিতরেই থাকে, আমরা সিপিইউ এর অংশটাকেই এঁকে এটাকে বোঝার চেষ্টা করব। তো আসেন, সিপিইউতে কী কী থাকে। সিপিইউতে প্রধানত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট, আর একটা মেমোরি ইউনিট। তো আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। ধরলাম এইটা আমার কম্পিউটারের অ্যারিথমেটিক লজিক ইউনিট, ALU। এইটাকে দিলাম আমি কন্ট্রোল ইউনিট, আর এখানে থাকবে মেমোরি ইউনিট। তো আমরা সবাই জানি মেমোরি ইউনিট দুই প্রকার, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি আবার দুইটা ভাগ আছে, র্যাম, রম। তো এগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব, কিন্তু আজকে এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে র্যাম দিলাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে দিলাম রম, রিড অনলি মেমোরি। এখানে দিলাম হার্ড ডিস্ক। আমরা যেহেতু জানি যে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বেশি, এই জন্য না হয় একটু কাকে সাইজে বড় করে আঁকলাম। এটা হলো হার্ড ডিস্ক। তো এই অংশটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা কন্ট্রোল ইউনিট, আর এটা মেমোরি ইউনিট। এই সবকটাকে মিলাই তো একত্রে বলা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখানে আমরা একটু দেখব কম্পিউটারটা আসলে কীভাবে কাজ করে। তো দেখেন, কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে সকল যন্ত্রাংশের নিয়ন্ত্রণ রক্ষা করা। কে কখন কোন কাজ করবে, আর কী করতে হবে, ওই সমস্ত ইনস্ট্রাকশন আসে বেসিক্যালি কন্ট্রোল ইউনিটের কাছ থেকে। তার মানে নিয়ন্ত্রণ করার বেলায় কন্ট্রোল কী করতেছে? সকলকেই নিয়ন্ত্রণ করতেছে। ওকে, সকলকে নিয়ন্ত্রণ করতেছে কন্ট্রোল ইউনিট। ওকে, এবার আসেন, কম্পিউটার চালু হওয়ার সময় সবার আগে যে প্রোগ্রামটা চালু হয় তার নাম আপনারা সবাই জানেন, বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা থাকে মাদারবোর্ডে রাখা একটা ছোট্ট মেমোরিতে, স্থায়ী স্মৃতিতে, সেটার নাম হচ্ছে রম। তার মানে এই রমে থাকা বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা সবার আগে চালু হয়। আচ্ছা, এটা চালু হওয়ার সময় এই কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য নিঃসন্দেহে অ্যারিথমেটিক লজিক ইউনিটেরও সাপোর্ট লাগবে। অ্যারিথমেটিক লজিক ইউনিট বললে আমরা কম্পিউটারের যে অংশটাকে বুঝি সেটাকে আপনারা প্রচলিত অর্থে প্রসেসর বলে জানেন। কী নামে জানেন? প্রসেসর বলে। তো দেখেন, রমে থাকা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম প্রসেস করবে কার মাধ্যমে? প্রসেসরের মাধ্যমে। তো রম থেকে ডিরেক্টলি ডেটাটা প্রসেসরের কাছে আসে না। এক্ষেত্রে যখন আপনি পাওয়ার বাটন চাপ দেন, তখন সবার আগে এই বায়োসটা রম থেকে আসে র্যামে। আমরা সবাই জানি চলমান প্রোগ্রামের সমস্ত তথ্য থাকে রমে। চলমান প্রোগ্রামের সমস্ত তথ্য থাকে রমে। অর্থাৎ যখন আপনি MS ওয়ার্ড চালাচ্ছেন অথবা কেএম প্লেয়ার চালাচ্ছেন, যে কোনো প্রোগ্রাম যখন আপনি রান করবেন তখন সেটা থাকে র্যামে। তো বায়োসও রান করার জন্য সবার আগে আসলো র্যামে। র্যাম যেহেতু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাৎক্ষণিক স্মৃতি ধারণ করে, সে কী করবে? প্রসেসরের সাথে তথ্য আদান প্রদান করবে। আচ্ছা, র্যাম কী করবে? প্রসেসরের সাথে তথ্য আদান প্রদান করবে। আর এই তথ্য আদান প্রদানের মাধ্যমেই এরা সবাই মিলে ঠিকঠাক করবে যে তার প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাংশ বা পেরিফেরালস ঠিকঠাক আছে নাকি নাই। যদি সব ঠিকঠাক থাকে, তখন সে খুঁজবে ইউজারের জন্য ইউজার ইন্টারফেস বা ব্যবহারকারীর ব্যবহার উপযোগী অবস্থা তৈরির জন্য অপারেটিং সিস্টেমের খোঁজ করবে। এই অপারেটিং সিস্টেমটা কোথায় থাকে? সেটা থাকে, আপনারা যারা আমার সাথে আছেন তারা নিঃসন্দেহে জানেন, মাইক্রো কম্পিউটারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেমটা থাকে হার্ড ডিস্কে। কোথায় থাকে? হার্ড ডিস্কে। যদিও আপনাদের যে ফোনগুলো আপনারা ইউজ করেন তার
অপারেটিং সিস্টেমটা থাকে ইন্টারনাল মেমোরিতে বা রমে। দেখবেন ফোন কিনতে গেলে বলে 4 GB র্যাম 128 GB রম। তো ওই রমটাই হচ্ছে সেক্ষেত্রে ইন্টারনাল মেমোরি হিসেবে কাজ করে। তো যদি আমরা ডেস্কটপ ল্যাপটপ বলি, এক্ষেত্রে অপারেটিং সিস্টেমটা থাকে হার্ড ডিস্কে। তো এই হার্ড ডিস্ককে আপনারা কয়েকটা পার্টিশনে ভাগ করেন। ধরেন আমি আমার হার্ড ডিস্কটাকে 3টে পার্টিশনে ভাগ করছি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ই। আমি এরকম 3টে পার্টিশনে ভাগ করছি। তো অপারেটিং সিস্টেমটাকে সাধারণত রাখা হয় সি ড্রাইভে, যদিও আপনি চাইলে অন্য ড্রাইভে রাখতে পারেন। তো ধরে নিচ্ছি আমি আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা আছে এই সি ড্রাইভে, এই জায়গাটায় অপারেটিং সিস্টেম আছে। তো কম্পিউটার কী করবে তাহলে, আবার দেখেন, যখন পাওয়ার বাটন অন করলেন, রম থেকে বায়োসটা র্যামে আসলো, তারপরে সেটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে যোগাযোগ রক্ষা করে সমস্ত উপকরণ ঠিকঠাক মতো আছে কিনা নাই সেটা খোঁজ করলো। যদি দেখে সমস্ত উপকরণ ঠিকঠাক আছে, তখন সে কী করবে, অপারেটিং সিস্টেমকে এক্সিকিউট করবে। অপারেটিং সিস্টেমকে এক্সিকিউট করার জন্য সেটাকে নিয়ে আসতে হবে কোথায়, যেহেতু রানিং প্রোগ্রামের ডেটা, তাহলে অবশ্যই র্যামে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে অপারেটিং সিস্টেমটাকে নিয়ে আসবে র্যামে। ওকে, তো এই অপারেটিং সিস্টেমকে র্যামে নিয়ে আসার পর সে আবারও কী করবে, প্রসেসরের সাথে যোগাযোগ করবে, করে ব্যবহারকারীর জন্য কর্মপরিবেশ তৈরি করবে। অর্থাৎ ওই যদি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে বা পাসওয়ার্ড লক করা থাকে, তাহলে সে পাসওয়ার্ড দেওয়ার জন্য যে স্ক্রিনটা, ওটা আপনার সামনে নিয়ে আসবে। পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করলে তখন সে আপনাকে স্টার্ট আপ পেজে নিয়ে যাবে, বা যেখানে স্টার্ট আপ বার আছে ওই পেজটাতে নিয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি কম্পিউটারের চলার ধারাবাহিকতা। তো এটা নিয়ে আমরা হয়তো কম্পিউটারের গঠন ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব, আজকে আমাদের ওইদিকে যাচ্ছি না। আমাদের আজকের মেইন ইন্টেনশন, তাহলে এখানে এই ক্যাশ মেমোরি কে, ভার্চুয়াল মেমোরি কে, বা রেজিস্টার কে, বা কোথায় থাকে, বা কেন কী করে। ওকে, এবার আসেন, আমরা যে র্যামগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টরের তৈরি। এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের তৈরি র্যামের ডেটা ট্রান্সমিটিং স্পিড কম, কার তুলনায়, প্রসেসরের তুলনায়। তো একটু ভাবেন, প্রসেসর ডেটা প্রসেস করতেছে, কিন্তু র্যাম ওই হারে ডেটা দিতে পারতেছে না। এ যত দ্রুত প্রসেস করে সে তত দ্রুত ডেটা লেনদেন করতে পারছে না, ফলে মেশিনটার আলটিমেট পারফরমেন্স কী হচ্ছে, ডাউন হচ্ছে। তো এই সমস্যার সমাধানকল্পে কম্পিউটারবিদরা একটা ব্যবস্থা করলেন। ব্যবস্থাটা কেমন, ঠিক এই জায়গাটাতে একটা অতিরিক্ত মেমোরি স্থাপন করলেন। এই যে মেমোরিটা এখানে স্থাপন করলেন, এই মেমোরিটা কি বলা হয়, ক্যাশ মেমোরি। তো এই অতিরিক্ত মেমোরির কাজ কি বা ভূমিকা কি? এই অতিরিক্ত মেমোরির কাজ হচ্ছে এই প্রোগ্রাম থেকে যে সমস্ত ডেটা বারবার লাগবে, সেই ডেটাগুলোকে ফার্স্ট টাইম র্যাম থেকে কপি করে নিয়ে আসে এই মেমোরিতে। এরপর এ কী করে, প্রসেসরের সাথে তথ্য আদান প্রদান করে। ফলত যেটা হয়, এর যেহেতু ট্রান্সমিটিং স্পিড বেশি, যার জন্য তাদের ট্রান্সমিটিং স্পিডের সামঞ্জস্যতাটা বজায় থাকে, ফলে কম্পিউটারের কাজের গতি বাড়ে। কিন্তু এর একটা প্রবলেম আছে, এর কাজের গতি বেশি হইলেও বা ডেটা ট্রান্সফার রেট বেশি হইলেও এর দামও অত্যন্ত বেশি। তাই সাধারণত যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি, এগুলোতে এটা থাকে 4-5 MB। তো ধরলাম আমার কম্পিউটারে এটা আছে 4 মেগাবাইট। ভাবেন, আপনার মোবাইলেই র্যাম যদি থাকে 4 GB, তাহলে ডেস্কটপে নিঃসন্দেহে 4 GBর নিচে লাগাননি র্যাম। তো 4 GB র্যামে থাকা সমস্ত ডেটা তো আর ক্যাশ মেমোরির এই 4 মেগাবাইট জায়গায় আনা সম্ভব না। এজন্য এখানে কাদেরকে নিয়ে আসা হয়, বাছাই করা সেই ডেটাগুলোকে আনা হয়, যে ডেটাগুলো প্রসেসরের প্রসেসিংয়ের জন্য ঘন ঘন বা বারবার প্রয়োজন হয়। তো এই ডেটাগুলো বাদ দিয়ে আরও যে সমস্ত তথ্য র্যামে থাকে, যেটা প্রসেসরের প্রয়োজন পড়ে, তার জন্য সে কী করে, আলাদা একটা যোগাযোগ বজায় রাখে। এই যোগাযোগের মাধ্যমে সে বাকি তথ্যগুলো আদান প্রদান করে। তো এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম, কম্পিউটারের জন্য ক্যাশ মেমোরিটা কি আবশ্যক? মোটেও না, এটা ছাড়াও কম্পিউটারের কাজ চলতো, তবে হ্যাঁ, কাজের স্পিডটা কম হইতো। তাহলে কম্পিউটারের কাজের গতি বাড়ানোর জন্য মেইন মেমোরি এবং প্রসেসরের মাঝে একটা ক্ষুদ্র আকৃতির অত্যন্ত দামি কিন্তু দ্রুতগতি সম্পন্ন মেমোরি ব্যবহার করা হয়, আর একেই বলা হয় ক্যাশ মেমোরি। আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে কষ্ট করে খাতায় একটা লাইন লেখেন, লেখাও হবে, আশা করি বোঝাও হয়ে যাবে। খাতায় লেখেন,
কম্পিউটারের কাজের গতি বৃদ্ধির জন্য মেইন মেমোরি এবং প্রসেসরের মাঝে একটি অত্যন্ত ক্ষুদ্র, দামি ও দ্রুতগতি সম্পন্ন মেমোরি ব্যবহার করা হয়। একটি অত্যন্ত ক্ষুদ্র, দামি ও দ্রুতগতি সম্পন্ন মেমোরি ব্যবহার করা হয়। একে ক্যাশ মেমোরি বলে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কম্পিউটারের কাজের গতি বৃদ্ধির জন্য মেইন মেমোরি ও প্রসেসরের মাঝে একটি অত্যন্ত ক্ষুদ্র, দামি ও দ্রুতগতি সম্পন্ন মেমোরি ব্যবহার করা হয়। একে ক্যাশ মেমোরি বলে। আশা করছি সবার ক্লিয়ার। এবার আসেন আমরা দেখব ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি। আচ্ছা, একটু ভাবেন, আমার কম্পিউটারে এই মুহূর্তে র্যাম আছে কতটুকু? এই মুহূর্তে র্যাম আছে 4 জিবি। যদি আমি আমার কম্পিউটারে এমন কোনো প্রোগ্রাম রান করতে চাই যে প্রোগ্রামটা রান করার জন্য ন্যূনতম র্যামের প্রয়োজন 8 জিবি, সেক্ষেত্রে নিঃসন্দেহে সেই প্রোগ্রামটা এই কম্পিউটারে চালানো সম্ভব নয়। তো এক্ষেত্রে যেটা করা যায়, আমি দুইটা কাজ করতে পারি। এক, আরেকটা 4 জিবি র্যাম কিনে আমি আমার কম্পিউটারে লাগিয়ে আমার কম্পিউটারের র্যামের পরিমাণ 8 জিবিতে উন্নীত করতে পারি। আদারওয়াইজ, যদি আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ এক্সপি বা তৎপরবর্তী ভার্সনের হয়, মানে রিসেন্ট ভার্সনের কোনো অপারেটিং সিস্টেম হয়, তাহলে আমি বিকল্প একটা উপায়েও ওই গেমটা বা ওই প্রোগ্রামটা রান করতে পারি। কি করে? সেক্ষেত্রে দেখতে হবে অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কের যে ড্রাইভে আছে সেই ড্রাইভে খালি জায়গা আছে কিনা নাই। যদি অপারেটিং সিস্টেম যে ড্রাইভে থাকে সেই ড্রাইভে যদি আমার খালি জায়গা থাকে, তাহলে এই খালি জায়গাটাকেও আমি র্যামের মতো প্রসেসরকে ব্যবহার করতে বলতে পারি। তবে শর্ত থাকে যে এটা কখন ঘটবে, যদি এমন হয় যে প্রোগ্রামটা আপনি চালাতে চাচ্ছেন সেই প্রোগ্রামটার জন্য র্যামের প্রয়োজন আপনার ফিজিক্যাল মেমোরি বা ফিজিক্যাল র্যামের তুলনায় বেশি আছে। ব্যাপারটা এরকম, আপনার যদি কম্পিউটারে আছে 4 জিবি র্যাম, আপনি 8 জিবি র্যাম প্রয়োজন এরকম কোনো প্রোগ্রাম যদি চালাতে চান, সেক্ষেত্রে কম্পিউটার কী করবে, হার্ড ডিস্কের যে ড্রাইভে অপারেটিং সিস্টেম আছে সেই ড্রাইভের খালি জায়গাটাকে র্যামের মতো করে ব্যবহার করবে। এক্ষেত্রে এই মেমোরিটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। আশা করছি সংজ্ঞাটা লিখলে আপনাদের ক্লিয়ার হবে। একটু কষ্ট করে লেখেন। কম্পিউটারের প্রধান স্মৃতির সীমাবদ্ধতা দূরীকরণের জন্য সহায়ক স্মৃতির খালি অংশকে প্রধান স্মৃতি রূপে ব্যবহার করা যায়। সহায়ক স্মৃতির খালি অংশকে প্রধান স্মৃতি রূপে ব্যবহার করা যায়। একে ভার্চুয়াল মেমোরি বলে। তবে উক্ত কর্ম সম্পাদন শেষে সহায়ক স্মৃতির সেই অংশটি পুনরায় সহায়ক স্মৃতিরূপেই ব্যবহৃত হবে। আশা করছি ভার্চুয়াল মেমোরির ধারণাটা ক্লিয়ার। খেয়াল করেন কেন একে ভার্চুয়াল মেমোরি বলা হয়। কারণ আমরা কম্পিউটারের মেমোরি ইউনিটের ক্লাসে দেখব, আসলে কম্পিউটারবিদরা কম্পিউটার মেমোরিকে দুই ভাগে ভাগ করে। একটা ভাগকে বলে প্রধান মেমোরি, একটাকে বলে সহায়ক মেমোরি বা সহায়ক স্মৃতি। কিন্তু এই সহায়ক স্মৃতিকে কম্পিউটারবিদরা বলে স্টোরেজ ডিভাইস, আর এই র্যাম রম বা প্রধান মেমোরিকেই কেবলমাত্র মেমোরি বলে। তো যেহেতু সেকেন্ডারি মেমোরিকে কম্পিউটারবিদরা মেমোরি হিসেবে স্বীকারই করে না, বলে স্টোরেজ ডিভাইস, তাই স্টোরেজ ডিভাইসকে মেইন মেমোরির ন্যায় কাজে লাগাচ্ছে জন্য একে তখন কি বলে, ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি মানে কিন্তু ধার্মিক স্মৃতি না, আসলে
স্মৃতির ন্যায় আচরণকারী। আশা করছি এটা ক্লিয়ার। আজকে আমাদের আর একটা ছোট্ট টপিক বাকি আছে, যেটার নাম রেজিস্টার। খুব সহজ জিনিস, একটু বোর্ডে খেয়াল করেন। ধরেন আমি কাউকে বললাম 27 আর 15 যোগ করতে। আচ্ছা একটু ভাবেন তো, যোগটা কি এরকম হবে? 7 আর 5 যোগ করলে 12, 2 আর 1 যোগ করলে 3, তার মানে 27 আর 15 যোগ করলে 312 হয়। এরকম কি সম্ভব? নিঃসন্দেহে এতক্ষণ আপনারা হাসাহাসি করতেছেন যে লোকটা যোগ অঙ্কও পারে না। আসলে এটা ভুল পদ্ধতি ছিল। আসল পদ্ধতিটা হচ্ছে 7 আর 5 যোগ করলে যোগফলটা হয় 12। এই 12টা যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ফলাফল হিসেবে পাওয়া যায়, তখন তার এককের ঘরটা বসবে এই এককের স্থানে, মানে 2 বসবে এখানে। বাকি যে 1 আছে সেই 1টাকে আমরা ছোটোবেলায় কী করতাম? হাতে রাখতাম, অথবা আপনারা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছেন তারা ক্যারি করতেন। এই হাতে রাখা 1 বা ক্যারি করা 1টা পরবর্তীতে কী করা হতো? বামে দশকের অঙ্কগুলো যোগ করার পরে 2 আর 1 যোগ করলে হয় 3, তার সাথে এই ক্যারি 1 যোগ করলে ফলাফল 4টাকে দশকের স্থানে লেখা হয়। এটাই তো যোগের প্রসেস। দারুণ। তো এবার খেয়াল করেন, এই যে হাতে রাখা 1 বা ক্যারি 1, এইটা ছোটোবেলায় আপনি খাতার এক কোণায় লিখে রাখতেন, আর আজকে বড়বেলায় এসে কি খাতার এক কোণায় লেখেন নাকি মাথার এক কোণায় লেখেন? নিঃসন্দেহে মাথার এক কোণায় লেখেন। তো কম্পিউটার যখন এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাবে, তখন তার যদি এরকম হাতে রাখা 1-এর প্রয়োজন হয়, তাহলে সেই হাতে রাখা 1টা লিখে রাখার জন্য তার যে খাতা বা মাথার এক কোণা ব্যবহৃত হবে, সেটাকেই বলা হয় রেজিস্টার। আশা করি বুঝতে পারছেন। একটু কষ্ট করে লিখে নেন, তাহলে রেজিস্টারটা ক্লিয়ার হবে। লেখেন, কম্পিউটারের অভ্যন্তরে মাইক্রো অপারেশন পরিচালনার জন্য ব্যবহৃত, কম্পিউটারের অভ্যন্তরে মাইক্রো অপারেশন পরিচালনার জন্য ব্যবহৃত অতি ক্ষুদ্র বাইনারি ডেটার, অতি ক্ষুদ্র বাইনারি ডেটার অস্থায়ী সংরক্ষণাগারকে বলা হয় রেজিস্টার। কম্পিউটারের অভ্যন্তরে মাইক্রো অপারেশন পরিচালনার জন্য ব্যবহৃত অতি ক্ষুদ্র বাইনারি ডেটার অস্থায়ী সংরক্ষণাগারকে বলা হয় রেজিস্টার। এই রেজিস্টারের অনেকগুলো প্রকারভেদ আছে। আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না, এই রেজিস্টারের প্রকারভেদ আমরা অন্য একদিন আলোচনা করব। সবাই ভালো থাকবেন।